আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা নতুন অধ্যায় পড়ব। অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হলাম। আমাদের একটা অধ্যায় বাকি ছিল, তোমাদের হচ্ছে প্রথম দিকের একটি অধ্যায়, যেটা হচ্ছে রুই মাছ চ্যাপ্টারের। লকডাউনের আগে আমাদের পড়ার কথা ছিল, কিন্তু পড়া হয়নি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় পড়েছে। দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো প্রতীক প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে। তারই একটা অংশ হিসেবে বনিফিশ বা অস্টিকটিস জাতীয় মাছের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতীকী মাছ হিসেবে ল্যাবিও রোহিতা বা রুই মাছের উপরে আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারে। তাহলে চলো আমরা দেখি আজকে রুই মাছ বা ল্যাবিও রোহিতা সম্পর্কে নতুন কি ইনফরমেশন আমরা জানতে পারি। আচ্ছা, শুরুতে আমাদের যে কোনো প্রাণী পড়ার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমরা প্রাণী বিজ্ঞান পড়ছি, সেহেতু আমাদেরকে অবশ্যই তার ক্লাসিফিকেশনটা সম্পর্কে ধারণা নিতে হবে। এবং ধারণা নিলেই শুধু চলবে না, তোমাদেরকে মুখস্থ করার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে তোমাদের বইয়ে খুব অল্প সংখ্যক প্রাণীরই নাম দেয়া আছে। পৃথিবীতে কিন্তু অসংখ্য প্রাণী আছে, কিন্তু তোমরা তোমাদের বইয়ে হয়তো খুব বেশি হলে 50 থেকে 60টা প্রাণীর নাম দেয়া আছে। তার মধ্যে হয়তো 5-6টা প্রাণী নিয়ে একটু ব্রডলি আলোচনা করা হয়েছে। সেই প্রাণীগুলো সম্পর্কে একটু শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা রাখতে হবে এবং শ্রেণীবিন্যাসগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়ে আমরা ফাইলাম সম্পর্কে জেনেছি, যে আমাদের ফাইলাম কর্ডাটা সম্পর্কে জেনেছি, এবং আমরা দেখেছিলাম যে ফাইলাম কর্ডাটার আন্ডারে কতগুলো সাবফাইলাম রয়েছে। তারই একটি হচ্ছে ভার্টিব্রেটা। এই ভার্টিব্রেটার মধ্যে অনেকগুলো ক্লাস আছে, যেমন সার্কোপটারিজি, কন্ডিকথিস, এরকম। তাহলে এই অ্যাক্টিনোপটারিজি হচ্ছে ভার্টিব্রেটার একটি ক্লাস, 7টি ক্লাসের মধ্যে একটি ক্লাস। এই অ্যাক্টিনোপটারিজি হচ্ছে মূলত কিছু মূলত যেসব মাছ হচ্ছে অস্থিযুক্ত মাছ, সেই সব মাছের যে শ্রেণী বা ক্লাস, এটাই হচ্ছে অ্যাক্টিনোপটারিজি। মানে হচ্ছে অস্থিযুক্ত সব মাছকে এই ক্লাসের মধ্যে ফেলা হয়েছে, মানে শ্রেণীবিন্যাস করা হয়েছে। শ্রেণীবিন্যাস করা হয় মূলত হচ্ছে আমাদের পড়া বা জানার সুবিধার জন্য, এবং একই বৈশিষ্ট্য অনুযায়ী মাছগুলোকে আলাদা আলাদা করে ভাগ করা হয়, সেভাবেই এই শ্রেণীবিন্যাসটি করা হয়েছে। তাহলে সব ধরনের অস্থিযুক্ত মাছ এই অ্যাক্টিনোপটারিজি ক্লাস বা শ্রেণীর অন্তর্গত। এবং এখানে দেখো অর্ডার দেয়া হয়েছে, রুই মাছের অর্ডার হচ্ছে সিপ্রিনিফর্মিস। অ্যাক্টিনোপটারিজির আন্ডারে কিন্তু অনেকগুলো অর্ডার রয়েছে, তার মধ্যে তোমাদেরকে শুধু সিপ্রিনিফর্মিসের ল্যাবিও রোহিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সিপ্রিনিফর্মিস সম্পর্কে একটা মজার দুইটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, যে সিপ্রিনিফর্মিস যে মাছগুলো আছে, এই মাছগুলার জেনারেলি যে পৃষ্ঠীয় পাখনা, সেটা সাধারণত একটি হয়ে থাকে। অন্যান্য শ্রেণীতে দেখবা কখনো কারো কারো একটি থাকে, কারো কারো দুইটি থাকে, কারো অনেক সময় 3টি পৃষ্ঠীয় পাখনাও থাকে। তোমরা মাছ টু মাছ, যেমন যদি তোমরা বোয়াল মাছের খেয়াল করে থাকো, দেখবা যে পিছনের দিকে পৃষ্ঠীয় পাখনার সাথে আরেকটা পাখনা আছে, মাংসল একটি পাখনা, যেটাকে এডিপোস ফিন বলা হয়ে থাকে। এরকম এক এক শ্রেণীর মাছ, এক এক শ্রেণীর এক এক ধরনের কিছু বিশেষ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। তেমনি ক্লাস অ্যাক্টিনোপটারিজিরও ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এটি একটি উল্লেখযোগ্য, যে এইসব মাছের একটি পৃষ্ঠীয় পাখনা থাকে। এবং হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এইসব শ্রেণীর মাছগুলোর মুখের মধ্যে তোমরা কোনো দাঁত পাবে না। অন্যান্য মাছে দেখবা মুখের মধ্যেই, ঠোঁটের সামনেই দাঁত থাকে, কিন্তু অ্যাক্টিনোপটারিজি এই ক্লাসের ক্ষেত্রে মুখে কোনো দাঁত নেই। ওদের দাঁতের মতো এক ধরনের গঠন আছে, যেটাকে ইংলিশে ফ্যারিঞ্জিয়াল টিথ বলা হয়ে থাকে, বা বাংলায় কর্তন আইল বলা হয়ে থাকে, কর্তন আল বা আইল বলা হয়ে থাকে, যেটা মূলত গলবিলীয়, মুখ গলবিলীয় অংশে, মানে ভেতরের দিকে থাকে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য তোমরা জানলা, যে একটি পৃষ্ঠীয় পাখনা থাকবে এবং হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টিপ বা কর্তন আইল নামে এক ধরনের বিশেষ ধরনের দাঁতের মতো গঠন থাকবে গলবিলীয় অংশে এই সিপ্রিনিফর্মিস মাছগুলোর মধ্যে। সিপ্রিনিফর্মিস একটা অর্ডার, এই অর্ডারের দুটি আমরা ইউনিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আর হচ্ছে এই অর্ডারের একটা রিপ্রেজেন্টেটিভ মাছ হচ্ছে ল্যাবিও রোহিতা, মানে একটা প্রতীকী মাছ। আমরা পড়ছি, ডিটেইল পড়বো, কারণ ল্যাবিও রোহিতা সম্পর্কে জানলে মোটামুটি আমরা এই সিপ্রিনিফর্মিস অর্ডার বা ক্লাস অ্যাক্টিনোপটারিজির যে অন্যান্য মাছগুলো আছে সেই সম্পর্কে একটা বিশদ ধারণা পাবো। আচ্ছা,
আচ্ছা, বাহ্যিক গঠন। এখন আমাদেরকে বাহ্যিক গঠন দেখতে হবে। আমি যেহেতু এই ছবিটা ইন্টারনেট থেকে নিয়েছি, সেহেতু এখানে ইংলিশ লেখা আছে, কিন্তু আমি তোমাদেরকে বাংলায়, তোমাদের বইয়ে বাংলায় এরকম চিত্র দেয়া আছে এবং বাংলায় আমি বলে দিব। আমি তাছাড়া এই ইংলিশ লেবেলিং করা এই ছবিটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে তোমরা বাংলার পাশাপাশি যেন ইংলিশ নামগুলো জানতে পারো বিভিন্ন অঙ্গের। তাহলে তোমাদের জন্য অনেক সময় সুবিধা হবে, নিজেরাও জানতে পারবে, তাছাড়া এডমিশন টেস্টেও কাজে আসবে, ভবিষ্যতেও কাজে আসবে। তাছাড়া এগুলো জানা উচিত। আচ্ছা, তাহলে দেখো রুই মাছের গঠনটা স্ট্রিমলাইনড। হ্যাঁ, লম্বাকৃতি দেখছো, এই দুই পাশে চাপা হয়ে গেছে অনেকটা মাকুর মতো। একটা স্ট্রিমলাইন বডি বলা হয় এই ধরনের শেপকে। স্ট্রিমলাইন কেন বলা হয়? যে ওরা যখন স্ট্রিমে স্রোতের মধ্য দিয়ে চলে, তখন পানির গতি সাথে খুব সহজেই মিলে যেতে পারে এবং গতি দ্বারা সে সহজে বাধাপ্রাপ্ত হয় না। হ্যাঁ, একদম গতির সাথে মিশে সে সুইম করতে পারে। এজন্য বডিটা ওইভাবেই সৃষ্টি করা হয়েছে, বা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন স্ট্রিমলাইন বডি। আচ্ছা, এবং এভাবে নামকরণ করা হয়েছে। আচ্ছা, দেখো উপরে যে ডর্সাল ফিন লেখা আছে, যেটাকে আমরা বাংলায় বলবো পৃষ্ঠীয় পাখনা। তাহলে ডর্সাল ফিন হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, যেটা হচ্ছে উপরে থাকে। এই যে সিপ্রিনিফর্মিসের, এটা কিন্তু একটা ইউনিক ক্যারেক্টার, যে এই সিপ্রিনিফর্মিস যারা আছে, অর্ডারের যেসব মাছ আছে, তাদের একটি পৃষ্ঠীয় পাখনা থাকে। তুমি অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যদি অর্ডারের মাছ দেখো, যেমন তুমি যদি বোয়াল মাছ দেখো, তাহলে দেখবা যে একের অধিক পৃষ্ঠীয় পাখনা রয়েছে। তাহলে এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তুমি রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, যত কার্প জাতীয় মাছ তোমার আশেপাশে আছে, তুমি একটু লক্ষ্য করলে দেখবা যে এদের সবার একটি মাত্র পৃষ্ঠীয় বা ডর্সাল ফিন রয়েছে, একটি মাত্র পৃষ্ঠীয় পাখনা রয়েছে। এরপর দেখো নিচে যে সামনের দিকের যে পাখনাটা, যেটাকে পেক্টোরাল ফিন বলা হচ্ছে, যেটাকে আমরা বক্ষ পাখনা বলছি। ঠিক আছে, বুকের দিকে অংশে রয়েছে, সেজন্য এটাকে পেক্টোরাল ফিন বা বক্ষ পাখনা বলা হয়েছে। এগুলো কিন্তু পৃষ্ঠীয় পাখনা কিন্তু এক পিস, মানে একটি সংখ্যায় একটি, কিন্তু পেক্টোরাল ফিন কিন্তু বডির দুই দিকেই রয়েছে, মানে এক জোড়া। আচ্ছা, তাহলে তারপরে দেখো পেলভিক ফিন বলা হয়েছে। পেলভিক ফিন হচ্ছে শ্রোণী পাখনা, বাংলায় বলা হচ্ছে শ্রোণী পাখনা। তারপরে রয়েছে এনাল ফিন, যেটাকে বলা হচ্ছে বাংলায় পায়ু পাখনা, এটা পিছনের দিকে রয়েছে। তারপরে দেখো আমাদের রয়েছে পিছনে কর্ডাল ফিন, যেটাকে বলা হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা বা এই কর্ডাল ফিনকে টেইলও বলতে পারি আমরা, মাছের লেজ যেটা, সেটাই হচ্ছে পুচ্ছ পাখনা। এখন এখানে একটা শব্দ লেখা আছে, দেখো হোমো সার্কাল। তোমরা যারা প্রথম অধ্যায়ে আমার ক্লাস করেছো, প্রথম অধ্যায়ে আমরা জেনেছি যে জেনারেলি মাছের লেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। হোমো সার্কাল, হেটারো সার্কাল, এরকম নানা ধরনের হয়ে থাকে। তারপর হচ্ছে হোমো সার্কাল, তাহলে যারা অস্থিকথিস জাতীয় মাছ আছে, অধিকাংশ অস্থিকথিস বা বনি ফিশ যারা, তাদের টেইল গুলা হোমো সার্কাল হয়ে থাকে। টেইলকে আমরা কর্ডাল ফিনও বলছি, এবং বা বাংলায় বলছি পুচ্ছ পাখনা। তাহলে হোমোসার্কাল টেইল এদের। সামনে দেখো মাথার দুই দিকে, মাথার সামনে দুই দিকে দুটি চোখ রয়েছে এবং একজোড়া নস্ট্রিল বা নাসা রন্ধ্র রয়েছে। অনেকটা নাকের মতো কাজ করে, নস্ট্রিল বা নাসা রন্ধ্র রয়েছে। এবং দুই দিকে অপারকুলাম। অপারকুলামের বাংলা হচ্ছে কানকো। আমরা দেখেছি যে মাছের কানকো থাকে, ভেতরে কি ফুলকা থাকে, যেটাকে ইংলিশে বলা হয় গিল, এবং সেটা ঢাকা থাকে কানকো দ্বারা বা অপারকুলাম দ্বারা। তাহলে তোমরা দেখতে পেলে যে এই যে একটা রুই মাছের ওভারঅল গঠনটা জানলে। এবং দেখো মাঝখানে একটা ডট ডট লাইন দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে ল্যাটারাল লাইন বা পার্শ্বীয় রেখাতন্ত্র। এখানে কিছু সেন্সরি বা সংবেদী কোষ থাকে, যেগুলো পানিতে চলাচলের সময় রুই মাছকে বিভিন্ন সংবেদ গ্রহণ করতে সহায়তা করে থাকে। তাহলে এটা হচ্ছে ল্যাটারাল লাইন সেন্স অর্গান বা পার্শ্বীয় রেখাতন্ত্র। আচ্ছা, তাহলে পুরো আমরা দেখলাম যে ডর্সাল ফিন হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, পেক্টোরাল ফিন হচ্ছে বক্ষ পাখনা, পেলভিক ফিন হচ্ছে শ্রোণী পাখনা, এবং এনাল ফিন হচ্ছে পায়ু পাখনা, এবং কার্ডাল ফিনকে টেইলও বলা হচ্ছে, অথবা বাংলায় একে পুচ্ছ পাখনাও বলা হচ্ছে। আর আচ্ছা, সব পাখনায় কিন্তু পাখনার রশ্মি থাকে, এটা জানতে হবে। যে দেখো, তুমি যদি বাসায় মাছ আনার পরে পাখনাগুলা
নাও এবং দেখবা যে মাঝখানে মাঝখানে একটু শক্ত অংশ থাকে, যেগুলোকে পাখনার রশ্মি বলা হয়ে থাকে। এরকম মাছে কিন্তু নির্দিষ্ট সংখ্যক পাখনার রশ্মি থাকে, এক এক মাছে এক এক রকম। ধরো রুই মাছের পাখনার রশ্মির সংখ্যা পৃষ্ঠীয় পাখনায় পাখনার রশ্মি নির্দিষ্ট সংখ্যক হতে পারে, আবার হচ্ছে সেটা যদি মৃগেল মাছ হয় তাহলে অন্য একটা নির্দিষ্ট সংখ্যক হতে পারে। এরকম নির্দিষ্ট সংখ্যক পৃষ্ঠীয় পাখনার মধ্যে পাখনার রশ্মি থাকে। তাহলে এটা ছিল ওর বাহ্যিক গঠন। আচ্ছা, এখন আমাদের যেহেতু রুই মাছ পড়তে হবে, সেহেতু রুই মাছের দেহ আমরা জানি আঁশ দিয়ে তৈরি। এখন আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে জেনারেলি 4 ধরনের আঁশ মাছের মধ্যে আঁশ পাওয়া যায়, যেগুলাকে ইংলিশে স্কেলস বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখেছিলাম যে প্ল্যাকোয়েড স্কেল রয়েছে, গ্যানোয়েড স্কেল রয়েছে, সাইক্লোয়েড স্কেল রয়েছে এবং টিনয়েড স্কেল রয়েছে। প্ল্যাকোয়েড স্কেল জেনারেলি আমরা দেখেছিলাম যে যারা হচ্ছে কার্টিলেজিনাস ফিশ, মানে হচ্ছে যে যারা হচ্ছে তরুণাস্থিযুক্ত মাছ যেমন হাঙর, তাদের ক্ষেত্রে এই প্ল্যাকয়েড স্কেল দেখা যায়। কিন্তু আমরা পড়ছি মূলত অস্থিকথিস মাছ বা হচ্ছে যারা বনি ফিশ, তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সাইক্লয়েড স্কেল রয়েছে, কারো কারো টিনয়েড স্কেল অথবা গ্যানোয়েড স্কেল রয়েছে। যেমন টিনয়েড স্কেল রয়েছে, যেমন হচ্ছে ধরো কই মাছের পার্চ জাতীয় মাছ যেগুলো, তাদের রয়েছে টিনয়েড স্কেল। ওদের শরীরটা ধরলে তুমি একটু কাটা কাটা অনুভব করবা। দেখো টিনয়েড স্কেলের শেষের দিকে একটু কাটা দেখা যাচ্ছে, এই স্কেলগুলো একটু কাটা থাকে, এজন্য ধরলে একটু রাফ সারফেস মনে হয়। সাইক্লোয়েড স্কেলগুলো একটু গোলাকার গোল শেপ হয়ে থাকে, গ্যানোয়েড স্কেলগুলো একটু কি বলবো ডায়মন্ড আকারের হয়ে থাকে বা চারকোনা হয়ে থাকে, এবং প্ল্যাকয়েড স্কেলগুলো একটু ত্রিকোণাকার, একটু কেমন যেন ত্রিকোণাকার একটা শেপের মতো থাকে। তাহলে এই 4 ধরনের আইস সম্পর্কে আমরা আগেও পড়েছি, আজকে আবার তোমাদেরকে একটু মেমোরাইজ করিয়ে দিলাম। আমরা সাইক্লোয়েড স্কেল সম্পর্কে মূলত এই চ্যাপ্টারে পড়বো। এই যে দেখো, এটা হচ্ছে রুই মাছের আইস, যেটা হচ্ছে সাইক্লয়েড স্কেল। এই স্কেলটা হচ্ছে মাঝখানে একটা সেন্টার থাকে, যেটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে। সেই নিউক্লিয়াস থেকে চারপাশে আস্তে আস্তে কিছু রেখা হয়, এবং এই রেখাগুলা কিছুটা নির্দিষ্ট সময় পর পর একটি গাঢ় রেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই গাঢ় রেখাগুলোর দ্বারা তুমি কিন্তু এই মাছের বয়স নির্ধারণ করতে পারবে। একটা নির্দিষ্ট সময় পর পর এই গাঢ় রেখাগুলা তৈরি হয়। জেনারেলি এই গাঢ় রেখাগুলা গুণে একটা মাছের বয়স নির্ধারণ করা যেতে পারে। যেমন এখানে আমরা 1 2 3 4টি গাঢ় রেখা দেখতে পাচ্ছি, তাহলে এই মাছের সম্ভবত 4 বছর, আনুমানিক 4 বছর বয়স হতে পারে। যখন খাবারের প্রাচুর্য থাকে তখন মূলত এই রেখাগুলা তৈরি হয়। আমরা জানি বর্ষাকালে খাবারের প্রাচুর্য বেশি থাকে, তাহলে এই সময়গুলাতে গ্রীষ্মের শেষে বর্ষার দিকে এই স্কেলের মধ্যে এই ধরনের রেখার উদ্ভব হয়, এবং এভাবে এই বৃদ্ধি রেখাগুলা এক সময় গাঢ় হয়ে যায়, তখন এই একটা বছর নির্দিষ্ট সময় পর পর, সেজন্য তুমি এভাবে মাছের বয়স নির্ধারণ করতে পারবা। আজকেই বাসায় যদি কোনো মাছ আসে, রুই মাছ হোক বা হচ্ছে কি বলে ধরো অন্য ধরো মৃগেল বা কাতলা, যে কোনো মাছ হোক, তুমি আঁশটা নিবা, ভালো করে ধুয়ে লাইটের নিচে ধরবা, দেখবা যে এরকম কিছু হালকা রেখা এবং কিছু গাঢ় রেখা দেখতে পাচ্ছ, এবং এই গাঢ় রেখাগুলো মূলত হচ্ছে বয়স নির্ধারণ করে এই মাছের। তাহলে এভাবে তুমি মাছের বয়স সম্পর্কে একটা আনুমানিক ধারণা পেতে পারো। তাহলে এই বৃদ্ধি রেখাগুলোকে বলা হয় সার্কুলি। হ্যাঁ, বৃদ্ধি রেখাগুলোকে বলা হয় সার্কুলি। এই মাছগুলো মাছের উপরে একটা, এই মাছের আইসের উপরে ডেন্টিনের হালকা একটা প্রলেপ থাকে, এবং হচ্ছে মাছের দেহ যেহেতু অধিকাংশ সময় মিউকাসে আবৃত থাকে, মানে এই মাছের আইসের উপরেও মিউকাসে আবৃত, মানে পিচ্ছিল মিউকাস পদার্থ লেগে থাকে। আচ্ছা, তাহলে এই ছিল মাছের আইসের গঠন। আচ্ছা, আমরা যেহেতু রুই মাছ পড়তেছি, তাহলে আমাদের লেজ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। আমরা মাছের বিভিন্ন ধরনের যে লেজ আছে তা আমরা আগেই পড়েছি প্রথম অধ্যায়ে, তারপরেও তোমাদেরকে একটু রিকল করে দেওয়ার জন্য আমি আবার এখানে চিত্রগুলো দিয়েছি। আমরা দেখছি যে জেনারেলি 3 ধরনের মাছের লেজ বা টেইল হয়ে থাকে, যেটাকে যেমন হেটারোসার্কাল। যেমন হেটারোসার্কাল টেইলের ক্ষেত্রে কি হয়, অসমান হয়। দেখো, দুইটা প্রান্ত কিন্তু অসমান, উপরেরটা বেশি লম্বা,
নিচেরটা হচ্ছে একটু সরু, একটু ছোট, তাহলে এটাকে বলা হচ্ছে হেটারোসার্কাল টেইল বা লেজ, যেটা মূলত হাঙর বা শার্ক, হাঙরই হচ্ছে শার্ক, হাঙর জাতীয় মাছের বেশি দেখা যায়। ডাইফাইসার্কাল যে টেইলটা সেটা হচ্ছে মূলত লাংফিশ জাতীয় যেসব মাছ আছে, তুমি যদি ইয়ে নিয়ে আসো, অনেক সময় আছে যে শিং মাছ যদি খেয়াল করো তাহলে শিং মাছে দেখবা তুমি এই ধরনের লেজ দেখতে পাওয়া যায়। আবার হচ্ছে হোমোসার্কাল, আমরা যে রুই মাছ পড়ছি সেই মাছের লেজ দেখবা দুই প্রান্তই সমান, দুই প্রান্তই সমান। এখানে দুই প্রান্ত হোমোসার্কালের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, কিছু হচ্ছে একদম ধরো এই মাছটা দেখো, এই যে রুই মাছের এখানে দেখো এই হোমোসার্কাল টেলটা দুই দিকে কিন্তু একদম সমান হয়ে এবং মাঝখানে খুব তীক্ষ্ণ করে দুই পাশে তির্যক করে ভাগ করা আছে, যেটাকে ফর্ক ফর্ক টেইল বলা হচ্ছে। তাহলে এই হোমোসার্কাল টেইল আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তারই একটা ভার্সন হচ্ছে রুই মাছে দেখতে পাচ্ছি আমরা, খুব তীক্ষ্ণ ভাবে দুইটা অংশকে সেপারেট করা আছে। তাহলে এটা হচ্ছে রুই মাছের লেজও এক ধরনের হোমোসার্কাল লেজ। বিভিন্ন ধরনের হোমোসার্কাল লেজ আছে যেগুলো তোমরা বড় হলে আরো পড়তে পারবে ডিটেইল। এখানে এই রুই মাছের লেজটা ইন জেনারেলি বলতে পারো যে এটা একটা হোমোসার্কাল লেজ। আচ্ছা, তাহলে আমরা আইস দেখলাম যে কিভাবে সাইক্লোয়েড আইস দিয়ে রুই মাছ তৈরি এবং এর গঠন দেখলাম, তারপর হচ্ছে রুই মাছের কি বলে টেইল দেখলাম। তাহলে এই ছিল হচ্ছে রুই মাছের বাহ্যিক আবরণ সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এখন রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের আমরা জানি রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে প্রধানত মূলত হৃৎপিণ্ডের অবস্থান রয়েছে, তাই না? হৃৎপিণ্ডের গঠনটা জানতে হবে, রক্ত সংবহন তন্ত্রের সাথে হৃৎপিণ্ড জড়িত। তাহলে এবং রুই মাছের রক্তকণিকা কিন্তু দুই ধরনের। হ্যাঁ, রুই মাছের রক্তকণিকা মূলত লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। রুই মাছে কোনো অনুচক্রিকা নেই এবং রুই মাছের লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস আছে, যেটা কিন্তু মানুষের লোহিত রক্তকণিকায় বা নিউক্লিয়াস থাকে না। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে রক্তকণিকা দুই ধরনের এবং হচ্ছে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। এখন লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা এই দুই ধরনের রক্তকণিকা নিয়ে মূলত রুই মাছের রক্ত তৈরি। এবং রুই মাছের যে হৃৎপিণ্ড রয়েছে সেটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা দেখেছি যে আমরা যারা ম্যামেল বা উন্নত প্রাণী আছি আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ডান বাম অলিন্দ, ডান বাম নিলয়, হ্যাঁ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু এক্ষেত্রে রুই মাছের ক্ষেত্রে বা যে কোনো মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড হবে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা কিন্তু ইভলিউশনের একটা ধাপ, যেমন হচ্ছে মাছের মাছের অবস্থানটা কি ইভলিউশনের পর্যায়ে একটু নিচের দিকে, তাহলে মাছের এই হৃৎপিণ্ডটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তুমি যত উপরের দিকে যাবা ক্লাসিফিকেশনে, যত মানে উন্নত প্রাণীর দিকে উঠবা দেখবা যে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ থেকে 3 প্রকোষ্ঠ হয়েছে, 3 প্রকোষ্ঠ থেকে 4 প্রকোষ্ঠ হয়েছে, এরকম করে হৃৎপিণ্ড বিভক্ত হয়েছে। তাহলে যেহেতু মাছ একটু ইভলিউশনের ধারা একটু নিচের দিকে, তাহলে হৃৎপিণ্ডে এদের 2টি প্রকোষ্ঠ রয়েছে এবং একটি উপপ্রকোষ্ঠ রয়েছে। হ্যাঁ দেখো, এখানে আমি চিত্র আঁকার চেষ্টা করেছি। এই চিত্রটা মূলত হচ্ছে দুইটাই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের চিত্র, দুই একটা লম্বচ্ছেদ এবং একটা হচ্ছে জাস্ট রক্ত প্রবাহের গতি বোঝানোর জন্য দেওয়া হয়েছে। মূলত এর সাইনাস ভেনোসাস নামে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। তারপরে রয়েছে হৃৎপিণ্ডের মূল প্রকোষ্ঠ যেটা হচ্ছে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে রয়েছে এর দ্বিতীয় প্রকোষ্ঠ হচ্ছে ভেন্ট্রিকল। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল নিয়ে, যেটাকে অলিন্দ এবং নিলয় বলা হচ্ছে, এই দুইটা প্রকোষ্ঠ নিয়ে হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড গঠিত। এবং উপরের দিকে দেখো ভালভাস আর্টেরিওসাস নামে একটা অংশ রয়েছে, এটা মূলত হৃৎপিণ্ডের বাইরে অবস্থিত। কিন্তু রক্তটা যেহেতু এভাবে প্রবাহিত হবে সেজন্য এখানে আমি এটা লেবেলিং করেছি। তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু তিন ধরনের কপাটিকা রয়েছে, মূলত 3টি স্থানে কপাটিকা রয়েছে। প্রথম হচ্ছে সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা রয়েছে। তোমরা জানো কপাটিকা মানে একটা দরজার মতো, যেটা মূলত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে রক্ত যে প্রবাহিত হচ্ছে তার পরিমাণ বা দিক নির্ণয় করে থাকে। তো সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে একটা সাইনোএট্রিয়াম কপাটিকা রয়েছে। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা রয়েছে এবং ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিওসাসের মাঝখানেও একটা ভেন্ট্রিকল ভালভাল
কপাটিকা রয়েছে। তাহলে এই তিনটা কপাটিকা তিনটি স্থানে অবস্থিত রয়েছে। এভাবে মূলত রক্ত সাইনাস ভেনোসাস দিয়ে আসবে এবং অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ভালভাস আর্টেরিয়াস হয়ে বের হয়ে যাবে। খুব মজার একটা বিষয় হচ্ছে যে রুই মাছের রক্ত কিন্তু একদিকে, হৃৎপিণ্ডের রক্ত একদিকে প্রবাহিত হয়। আমরা যদি মানুষের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের গতিপথ দেখি তাহলে দেখবো যে এখানে দুই দিক থেকে রক্ত আসে, বিভিন্ন দিকে চলে যায়, নানান মানে দুই দিক থেকে আসাও আছে, যাওয়াও আসে, দুই ধরনের দ্বিমুখী প্রবাহ আছে। কিন্তু রুই মাছের ক্ষেত্রে রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ডের মধ্য দিয়ে একদিকেই প্রবাহিত হবে, একমুখী প্রবাহ। তাহলে যদি আমরা রক্তের গতিপথ দেখি তাহলে দেখবো যে এটা সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে গিয়েছে, তারপর ভেন্ট্রিকলে গিয়েছে এবং তারপর ভালভাস আর্টেরিওসাস হয়ে মূলত ফুলকাতে যাবে। ফুলকাতে কেন যাবে রক্ত? ফুলকাতে যেতে হবে কারণ আমরা জানি রক্ত মূলত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করে। অক্সিজেন আমাদের প্রতিটি কোষের দরকার, যেমন মানুষের দরকার তেমনি রুই মাছেরও প্রত্যেকটি কোষের অক্সিজেন দরকার শোষণের জন্য। তাহলে অক্সিজেন যখন প্রত্যেকটা কোষে গেল, প্রত্যেকটা কোষ থেকে আবার ওই শোষণের পরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা আবার উৎপন্ন হয়ে সেটা বিভিন্ন অঙ্গ থেকে আসবে, এসে সাইনাস ভেনোসাস হয়ে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ভালভাস আর্টেরিওসাস হয়ে ফুলকাতে যাবে। ফুলকাতে কেন যাবে? কারণ ফুলকা থেকে মূলত ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডটা পানিতে চলে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে রক্তের গতিপথটা দেখলাম এবং আরেকটা জিনিস দেখলাম যে জানলাম যে রুই মাছের রক্ত প্রবাহ একমুখী এবং এর ভেতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যাবে। এজন্য রুই মাছের যে হৃদয় বা হার্ট, মানে হৃদয় বলবো না, হৃৎপিণ্ড বা হার্ট, সেটাকে ভেনাস হার্ট বলা হয়ে থাকে। ভেইন থেকে ভেনাস হার্ট হয়েছে, মানে হচ্ছে যেহেতু রুই মাছের হৃৎপিণ্ড শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত প্রবাহিত করছে, এজন্য রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয়ে থাকে এবং এই রক্ত প্রবাহের দিক হচ্ছে একমুখী, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর ধমনী তন্ত্র রয়েছে তোমাদের। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রয়েছে ধমনী তন্ত্র, শিরাতন্ত্র। এখন ধমনী তন্ত্র নিয়ে তোমাদের প্রায় প্র্যাকটিক্যাল আসে। দুই ধরনের ধমনী তন্ত্র রয়েছে, একটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর একটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মূলত এই যে ভালভাস আর্টেরিওসাস থেকে যেটা দেখলাম যে কার্বন ডাই অক্সাইডটা কি দেহের বিভিন্ন কোষ থেকে সাইনাস ভেনোসাসে আসলো, অ্যাট্রিয়ামে আসলো, ভেন্ট্রিকলে আসলো, তারপর ভালভাস আর্টেরিওসাসে আসলো, তারপর এসে এসে যে ফুলকায় প্রবেশ করলো 4 জোড়া। আমরা জানি রুই মাছের 4 জোড়া ফুলকা রয়েছে। কেন? আমরা জানি যে অস্টিকটিস যারা মাছ তাদের সবার 4 জোড়া ফুলকা রয়েছে। তাহলে রুই মাছেরও 4 জোড়া রয়েছে, দুই দিকে 4টা 4টা করে 4 জোড়া। এখন এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ভালভাস আর্টেরিওসাস হতে আসলো, এসে 4টা ভাগে সেকশনে ভাগ হয়ে এদিকে 4টা এদিকে 4টা ভাগে ভাগ হয়ে ফুলকার মধ্যে প্রবেশ করবে, যেটাকে তখন নাম দেওয়া হয়েছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এরা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে আসবে, মানে হচ্ছে যে রক্তটা দেহে কোষের মধ্যে তৈরি হয়েছিল যে কার্বন ডাই অক্সাইডটা, সেটা বিভিন্ন অঙ্গ থেকে এসে হৃৎপিণ্ডের ভেতর দিয়ে এসে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে এসে 4 জোড়া ফুলকার মধ্যে প্রবেশ করবে। এখন ফুলকায় প্রবেশের পরে কি হবে? এই ফুলকায় প্রবেশের পরে কার্বন ডাই অক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় ফুলকার যে আমরা ফুলকার গঠন দেখব, সেখানে দেখবো যে ফুলকার ল্যামেলিতে অসংখ্য কৈশিক জালিকা রয়েছে যেখানে খুব সহজেই ব্যাপন সম্পন্ন হয়। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে ওই কার্বন ডাই অক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় পানিতে চলে যাবে। তাহলে পানি থেকে অক্সিজেনটা প্রবেশ করবে ব্যাপন প্রক্রিয়ায় এবং সেটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকা 4 জোড়া ফুলকা থেকে তৈরি হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যাবে, কারণ অক্সিজেন আমাদের প্রত্যেকটা কোষেই পৌঁছাতে হবে। তাহলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি হবে কোথা থেকে? এই যে অক্সিজেনটা প্রবেশ করলো ব্যাপনের মাধ্যমে, সেই অক্সিজেন যুক্ত রক্তটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারির দ্বারা দেহে প্রবেশ করবে এবং দেহের বিভিন্ন অংশে অন্যান্য ধমনীর মাধ্যমে
চলে যাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। কিছু হতে পারে, কিছু যাবে কিডনিতে, কেউ যাবে পাকস্থলীতে, কেউ যাবে দেহের অন্যান্য কোষে, কেউ যাবে হচ্ছে ধরো অগ্ন্যাশয়ে, কেউ যাবে যকৃতে। এরকম বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই এফাইন ব্রেনকিয়াল আর্টারি গুলা মানে ধমনী গুলা আস্তে আস্তে দেহের মধ্যে চলে যাবে, গিয়ে বিভিন্ন নামে নামে সেটা হবে আর কি, সেটাকে নামকরণ করা হবে। আচ্ছা, এখানে মূলত এই যে ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি, এফারেন্ট ব্র্যাঙ্কিয়াল আর্টারি মানে পুরো শিরাতন্ত্র এবং ধমনী তন্ত্রের এই চিত্রটা মূলত দেয়া হয়েছে। এখানে দেখো উপরের দিকে ইফারেন্ট গিল আর্টারি এবং এফাইন গিল আর্টারির লোকেশন দেয়া আছে, এবং দেখো এই যে বহির্বাহী যে ব্র্যাঙ্কিয়াল ধমনী বা ইফারেন্ট গিল আর্টারি সেগুলো এসে দেহের বিভিন্ন অংশে দেখো হেপাটিক আর্টারি, ডর্সাল এওর্টা, তারপর হচ্ছে মেসেন্টারিক আর্টারি, এরকম বিভিন্ন নামে কর্ডাল আর্টারি হয়ে বিভিন্ন নামে দেহের বিভিন্ন অংশে প্রবেশ করছে। এখানে সবগুলো দেখানো হয় না এই চিত্রে, তোমাদের বইয়ে আরো সুন্দর করে চিত্র দেয়া আছে। হেপাটিক আর্টারি হয়ে সেটা দেহের ধরো হচ্ছে যকৃত, তারপর হচ্ছে পাকস্থলীর বিভিন্ন অংশে যাবে। মেসেন্টারিক আর্টারি পাকস্থলী, তারপর অগ্ন্যাশয় এরকম অংশে যাবে। ডর্সাল এওর্টা মূলত উপরের দিকে থাকবে, তারপর হচ্ছে কর্ডাল আর্টারি মূলত হচ্ছে লেজের দিকে চলে যাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। এভাবে দেহের বিভিন্ন অংশে সে ধমনীতন্ত্রের ধমনীগুলো বিস্তৃত রয়েছে, এবং এই ধমনী নিয়ে মূলত ধমনী তন্ত্রটা তৈরি হয়েছে। শিরাতন্ত্র কি করে? এই যে আমি বলেছিলাম যে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে হৃৎপিণ্ডে। তাহলে এগুলা কারা করে? এগুলা মূলত শিরাতন্ত্রের শিরাসমূহ করে। শিরাতন্ত্র দুই ধরনের হতে পারে, সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র কি? দেহের বিভিন্ন অঙ্গ থেকে অক্সিজেন বিহীন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরাসরি হৃৎপিণ্ডে চলে আসে, একটা হচ্ছে সরাসরি আসবে। আর পোর্টাল শিরাতন্ত্রে কি হবে? পোর্টাল শিরাতন্ত্রে যেটা হবে সেটা হচ্ছে সরাসরি হৃৎপিণ্ডে না এসে সেটা অন্যান্য অঙ্গে আগে ঢুকবে, তারপর হৃৎপিণ্ডে আসবে ভাবে, মানে হচ্ছে বিভিন্ন দিকে ঘুরে সে আসবে, সরাসরি আসবে না। তাহলে শিরাতন্ত্রকে আমরা দুই ভাবে নামকরণ করতে পারি, সিস্টেমিক শিরাতন্ত্র এবং পোর্টাল শিরাতন্ত্র। এবং হচ্ছে সেই সিস্টেমিক শিরাতন্ত্র সরাসরি বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে অক্সিজেন বিহীন রক্ত নিয়ে চলে আসবে, এবং পোর্টাল শিরাতন্ত্র হৃৎপিণ্ডে আসার আগে অন্যান্য অঙ্গ হয়ে বিভিন্ন জায়গা ঘুরে তারপর আসবে। তোমাদের বইয়ে এরকম একটি চিত্র দেয়া আছে শিরাতন্ত্রের। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রায় ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র বের করতে বলা হয় এবং অঙ্কন করতে বলা হয়। এই চিত্রটা বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে এবং বাংলায় লেবেলিং করা আছে। তোমরা এটা প্র্যাকটিক্যালের জন্য আয়ত্ত করে নিবে। এটা জেনারেলি থিওরিতে এভাবে আসবে না, কিন্তু প্র্যাকটিক্যালে আসে। সো এটা তোমরা লেবেলিং করা শিখে নিবে, এবং কোন শিরার কি নাম, এটা মূলত শিরাতন্ত্র, বিভিন্ন শিরার বিভিন্ন নাম রয়েছে, নামগুলো মুখস্থ করে নিতে হবে। এখন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম হচ্ছে মূলত হচ্ছে রুই মাছের যে শ্বসন তন্ত্র সেটাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, শ্বসন তন্ত্র মূলত আমরা জানি কি হয়, শ্বসন তন্ত্রে মূলত ফুলকা জড়িত। আমাদের শ্বসন তন্ত্রে কি? আমাদের শ্বসন তন্ত্রে আমরা ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস চালাই। তেমনি মাছ যেহেতু পানিতে থাকে, তাহলে যারা পানিতে থাকে তাদের ক্ষেত্রে শ্বসন তন্ত্র মূলত কাজ করে ফুলকা দিয়ে। আমরা ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস চালাই, ওরা ফুলকা দিয়ে কাজ করে। এখন তোমরা যারা মাছ খেয়াল করেছো, মাছের কানকোটা অপসারণ করলে, মানে মাছের যে কানকো বা অপারকুলাম আছে সেটা যদি সরাও, কেটে ফেলো, দেখবা যে ভেতরে লাল লাল কিছু ফুলকা দেখা যায়। এরকম দুই পাশে চারটা চারটা, মোট 8টা বা 4 জোড়া ফুলকা রয়েছে অস্টিকটিস মাছের। এই ফুলকাগুলোই মূলত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করে এই রেসপিরেটরি সিস্টেম বা এই শ্বসন তন্ত্র মানে শ্বসনের কাজটা করে থাকে এভাবে। তাহলে হচ্ছে দেখো এখানে এই যে কানকোটা অপারেশন করে ফুলকাগুলো মাছের চিত্রে দেখা যাচ্ছে, এবং এই ফুলকার একটা গঠন দেখানো হয়েছে ডান চিত্রে একদম কোনায় যে চিত্রগুলা দেখতে পাচ্ছ সেখানে ফুলকার গঠন দেখানো হয়েছে। এরকম ফুলকার গঠনগুলো তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, অনেক সময় এগুলো পরীক্ষায় আসে, বা চিত্রগুলোও শিখে নিতে পারো। যেমন ফুলকা তুমি যদি নাও, অনেকটা
গঠন হবে এরকম। জেনারেলি দুইটা একই ধরনের অংশ নিয়ে ফুলকা গঠিত হয়, যেটাকে হেমিব্রাঙ্ক বলা হয়। দুটি হেমিব্রাঙ্ক নিয়ে একটা হোলো ব্রাঙ্ক তৈরি হয়। ফুলকায় মূলত তিনটি অংশ থাকে, একটা হচ্ছে গিল রেকার বা ফুলকা রেকার, গিল আর্চ বা ফুলকা আর্চ, এবং গিল ফিলামেন্ট বা ফুলকা ফিলামেন্ট বা ল্যামেলিও বলা হয়ে থাকে অনেক সময়। তাহলে গিল রেখার গুলা কি? গিল রেখার গুলা অনেক সময় কি ভেতরের দিকে থাকে একটু শক্ত, কাটার মতো দেখতে, কিন্তু একটু বনি স্ট্রাকচার। গিল আর্চটা বা গিল ফুলকা আর্চটা হচ্ছে মাঝখানের একটা শক্ত অংশ থাকে, সেটাকে গিল আর্চ বলা হয়। এবং চারপাশে যে নরম একটু নরম লাল রঙের অংশ দেখতে পাওয়া যায়, সেটাকে গিল ফিলামেন্ট বা গিল ল্যামেলিও বলা হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে কোষিক জালিকা রয়েছে এবং এখানেই মূলত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যাপন সংঘটিত হয়, এবং এভাবেই মূলত রুই মাছ বা যে কোনো মাছই যারা পানিতে থাকে তারা শ্বাস প্রশ্বাস এই ফুলকার সাহায্যে নিয়ে থাকে। আচ্ছা, এই যে শ্বসন কৌশল বা রেসপিরেটরি মেকানিজম, দেখো এখানে হচ্ছে প্রথম চিত্রটা যদি খেয়াল করো, একটা মাছের মুখটা কিন্তু খোলা আছে, তাই না? মুখটা খোলা আছে এবং এদিক দিয়ে মাছ যখন সাঁতার কাটছে তখন অক্সিজেন পানি ঢুকছে। পানির সাথে পানিতে কি থাকে? বাতাসে যেমন অক্সিজেন থাকে, পানিতেও দ্রবীভূত অক্সিজেন থাকে। এই অক্সিজেনটা পানির সাথে দেহে প্রবেশ করছে। প্রবেশ করার পরে সেটা ভেতরের দিকে যাবে এবং ফুলকার দিকে যাবে, চারপাশে যে ফুলকা জোড়া রয়েছে ওই দিকে যাবে। পানির স্রোতের সাথে অক্সিজেনটাও যাবে এবং এখানে যাওয়ার ফলে এই যে ফুলকার মাঝখানে গিয়ে পানিটা যখন ধাক্কা খাবে তখন এখানে একটা পর্দা আছে, এই যে একটা পর্দার মতো দেখতে পাচ্ছ, যেটাকে ইন্টারস্টেজিয়াল সেপ্টাম বলা হয়ে থাকে। এখানে গিয়ে ব্যাপনটা সংঘটিত হবে। মূলত হচ্ছে পানির সাথে যে অক্সিজেনটা প্রবেশ করেছে সেই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় এই যে এই দেহের ভেতরে প্রবেশ করবে, ভেতরে রক্তের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, এবং এখানে যে কার্বন ডাই অক্সাইডটা আসবে তা মূলত পানি ব্যাপন প্রক্রিয়া পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। এবং দ্বিতীয় চিত্রে দেখো, যখন মুখটা বন্ধ হয়ে গেল তখন একটা প্রেসারের কারণে চারপাশে ফুলকার কানকর অংশে যে কানকর যে প্রকোষ্ঠ আছে সেটা ওপেন হয়ে গেল এবং সেখান দিয়ে পানিটা বের হয়ে যেতে লাগলো। পানির সাথে ব্যাপিত হওয়া কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত হয়ে দেহ থেকে বের হয়ে গেল। এটাকে ফুলকা প্রকোষ্ঠের মুখ বলা হচ্ছে। যে ফুলকা প্রকোষ্ঠ মানে এই গহ্বরটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ। এটা প্রথমে বন্ধ থাকে যখন দেহে পানি প্রবেশ করে, এবং যখন পানিটা বের হয় তখন মানে পানিটার প্রেসারে ফুলকা প্রকোষ্ঠটা খুলে যায় এবং পানিটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে সে বের হয়ে যায়। এভাবেই মূলত রেসপিরেটরি মেকানিজম বা শ্বসন কৌশল সম্পন্ন হয়ে থাকে। বায়ুথলি বা পটকা, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যারা মাছ নিয়ে পড়ছি, আমরা মাছের যেহেতু মাছকে পানিতে সাঁতার কাটতে হয়, পানিতে ভেসে থাকতে হয়, তাহলে মাছের এজন্য একটা বায়ুথলি বা পটকা থাকে, যেটা এরকম সবাই চিত্রে, আমি একটা চিত্র দেখাচ্ছি, দেখো এটা তোমরা মাছ যারা বাসায় এনে কেটেছো বা দেখেছো, এরকম একটা অংশ দেখা যায় যেটাকে বায়ুথলি বা পটকা বা সুইম ব্লাডারও বলা হয়ে থাকে। এটা মূলত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, দেখো দুইটা সেকশনে ভাগ করা, চিত্রে দেখতে পাচ্ছ, এবং মাঝখানে একটা খাঁজ রয়েছে, হ্যাঁ একটা ভাঁজ রয়েছে। এই খাঁজ থেকে একটা নিউমেটিক নালী যায়, এই নিউমেটিক নালীটা একটা অসিকল, অবেরিয়ান অসিকলের সাথে মূলত যুক্ত থাকে। অবেরিয়ান অসিকলটা মূলত সাউন্ড প্রডিউস করা বা দেহের ভারসাম্য রক্ষা করাতে রুই মাছকে সহায়তা করে। তাহলে বায়ুথলি বা পটকার কাজ কি? মূলত এটা একটা প্লবতাকারী অঙ্গ হিসেবে রুই মাছকে ভেসে থাকতে এবং পানিতে বিভিন্ন স্তরে ভেসে থাকতে, সুইম করতে সহায়তা করে থাকে। এবং পানিতে পানিতে এক এক ধরনের উপাদান থাকে এবং এক এক ধরনের আপেক্ষিক গুরুত্ব থাকে, যার ফলে বিভিন্ন স্তরের আপেক্ষিক গুরুত্বের সাথে ম্যাচ করে মাছগুলো যেন সুইম করতে পারে এবং ঠিকমতো ভেসে থাকতে পারে এবং
কোনো সমস্যা না হয় সেজন্য বায়ুথলি বা পটকা ওদেরকে সহায়তা করে থাকে। এছাড়া বায়ুথলি কিছু কিছু বায়ুথলি নিজেরা শব্দ তৈরি করতে পারে এবং বাইরের যে শব্দের উদ্দীপনা সেগুলোও সেন্স গ্রহণ করে এবং মাছকে চলাচলের সুবিধা করে দেয়। তাহলে এটা ছিল বায়ুথলি বা পটকার কাজ। এখন হচ্ছে রুই মাছের জীবন চক্র। রুই মাছের জীবন চক্র অন্যান্য প্রাণীর জীবন চক্রের মতোই, দুইটা পূর্ণাঙ্গ মাছ, পুরুষ এবং মহিলা মাছ পাশাপাশি আসবে প্রজননকালে। প্রজননকালে আসলো, এখন দেখা গেল যে পুরুষ মাছ কি করে, শুক্রাণু ত্যাগ করে এবং স্ত্রী মাছ ডিম্বাণু ত্যাগ করবে। এখন অন্যান্য উন্নত প্রাণীতে যে নিষেকটা হয় এটাকে বলা হয় অন্তঃনিষেক, কিন্তু আমরা মাছের নিষেকটা হয় কি মূলত বহির্নিষেক, মানে হচ্ছে একটা স্ত্রী মাছ বাইরে ডিম পারবে এবং পুরুষ মাছ তার উপরে শুক্রাণু ছেড়ে দিবে, সেটা পানিতেই হবে। যেহেতু বাইরেই নিষেকটা হচ্ছে সেটাকে বহির্নিষেক বলা হচ্ছে। তাহলে এভাবে একটা পুরুষ মাছ এবং স্ত্রী মাছ বাইরে নিষেক সম্পন্ন করলো এবং এই নিষিক্ত ডিমটা বিভিন্ন ধাপে ধাপে কোষ বিভাজন হবে। কোষ বিভাজনের ফলে আমরা জানি ক্লিভেজ তৈরি হয় এবং আস্তে আস্তে কোষ তৈরি হয়ে বিভিন্ন স্তরে স্তরে সজ্জিত হবে এবং ব্লাস্টুলা তৈরি করবে। তারপর আরো কিছুদিন পরে 15 থেকে 18 ঘন্টা পরে এই ব্লাস্টুলাটা থেকে দেহের বিভিন্ন অঙ্গ তৈরি হবে, মাছের দেহের অঙ্গ, এবং সেটাকে আমরা লার্ভা বলতে পারি। এই লার্ভাটা আবার 72 ঘন্টা পরে রেণুপোনায় পরিণত হবে এবং 96 ঘন্টা পরে আনুমানিক, এগুলো সবই আনুমানিক সময়, আঙ্গুলিপনা বা ধানিপনা বা ফিঙ্গারলিং বলা হয়, ফিঙ্গারের মতো দেখতে, এই জন্য আঙ্গুলিপনা বলা হচ্ছে। এই আঙ্গুলিপনায় পরিণত হবে এবং আরো কিছুদিন পরে, ধরো একটা নির্দিষ্ট সময় পরে, কিছুদিন পরে সেটা পূর্ণাঙ্গ মাছে পরিণত হবে। এভাবেই রুই মাছের প্রজনন বা জীবন চক্র সম্পন্ন হয়ে থাকে। ওকে, আচ্ছা, তোমাদের বইয়ে এই যে রুই মাছের প্রজননের কথা বলতে গিয়ে হালদা নদীর কথা বলা হয়েছে। আমরা জানি আমাদের দেশে একটা নদী হচ্ছে হালদা নদী, যেটা চট্টগ্রাম বিভাগে অবস্থিত, এবং এই হালদা নদীটাকে বলা হয় অভয় আশ্রম, মাছের অভয় আশ্রম বা মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। মাছের অভয় আশ্রম ব্যাপারটা কি? অভয় আশ্রম হচ্ছে ইংলিশে বলা হয় স্যাংচুয়ারি, যেখানে মাছ নিরাপদে প্রজনন করতে পারবে এবং বিচরণ করতে পারবে। মানে আমরা যারা মানুষ আছি, যারা এগুলা রক্ষণাবেক্ষণ করছি, তারা বলবো যে সরকার আইন করে দিয়েছে যে এখানে এটা অভয়াশ্রম, এখানে কেউ শিকার করতে পারবে না বা কেউ মাছ ধরতে পারবে না, এখানে মাছরা ডিম পারবে এবং স্বাধীনভাবে বিচরণ করবে। সেটা মাছের ক্ষেত্রে না, যে কোনো প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের অভয়াশ্রম আছে। হ্যাঁ, যেমন বিভিন্ন জঙ্গল বা বন যেগুলো আছে, বনভূমি, সেগুলাতেও অনেক সময় সরকার কর্তৃক অভয়াশ্রম ঘোষণা করা হয়, যাতে ওই জায়গায় যে প্রাণীগুলো বসবাস করে তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে। তাহলে অভয়াশ্রম বা স্যাংচুয়ারি, এরকমই মাছের একটা অভয়াশ্রম হচ্ছে হালদা নদী। হালদা নদীকে বলা হয় প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, কারণ হচ্ছে এই নদীর পানিতে অনেক ধরনের খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের খাদ্যের প্রাচুর্যের কারণে এখানে ন্যাচারালি অনেক বেশি মাছ বর্ষাকালে বা প্রজননের সময় সেখানে যায় এবং প্রচুর ডিম পারে। এত ডিম পারে যে অনেক ডিম ওইখান থেকে তুলে এনে আলাদা বিভিন্ন ধরনের কি বলে বিভিন্ন ধরনের ফার্মে নিয়ে আসা হয় এবং সেখানে বড় করা হয়। হ্যাঁ, তাহলে এই ডিমগুলো আলাদা করে তুলে এনে আবার সেখানে ইয়ে করা হয়। তাহলে হচ্ছে এই মানে এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে মাছ এখানে আসবে এবং প্রচুর ডিম পারবে। অন্যান্য নদীতেও যাবে, কিন্তু এই হালদা নদীটা স্পেশাল, কারণ হচ্ছে এখানে অনেক বেশি পুষ্টিকর উপাদান উপস্থিতির কারণে এখানে মানে মাছের আনাগোনা বেশি হয় প্রজননকালে, সেজন্য এই হালদা নদীটাকে এইরকম ফোকাস করা হয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা বলতে চাই, আমরা রুই মাছ সম্পর্কে অনেক কিছু জানলাম। এখানে আমরা দুই ধরনের দেখো মাছের চিত্র আমি দিয়েছি। তোমরা যারা মাছ আনবা বাসায়, মাছ আনার পরে যদি মাছটা খোলো, কাটো, দেখবা যে ভেতরে ক্ষুদ্রান্ত, সবাই চিনো, ইন্টেস্টাইন বলা হয়। কিছু মাছের দেখবা ইন্টেস্টাইনটা অনেক পেঁচানো, দেখবা অনেক পেঁচানো, উপরের মাছটা দেখো অনেক পেঁচানো। আবার কিছু মাছে দেখবা ইন্টেস্টাইনটা একদম ছোট, পেঁচানো নাই। তাহলে এই জিনিসটা কেন? এই ব্যাপারটা হচ্ছে যারা হার্বিভোরাস কারা? যারা হচ্ছে তৃণভোজী। হ্যাঁ, রুই মাছের ক্ষেত্রে রুই মাছ হচ্ছে তৃণভোজী, কারণ রুই মাছ হচ্ছে প্লাঙ্কটন বা শৈবাল রেণু খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, অন্যান্য কিছু খায় না।
যেহেতু সে তৃণভোজী বা হার্বিভোর, সেজন্য তার ইন্টেস্টাইনটা এরকম অনেক পেঁচানো থাকে। এটার আরেকটা কারণ আছে, সেটা তোমরা বড় হলে পড়বে। এটা জাস্ট জেনে রাখো যে তুমি দৃশ্যমান মানে একটা মাছ কেটে তুমি বুঝতে পারবা যে মাছটা হার্বিভোরাস নাকি কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে যারা মাংসাশী। কিছু অধিকাংশ মাছ যে শৈবাল খায় তা না, কিছু মাছ অন্য মাছ, ছোট মাছ খায়, আবার অন্যান্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। তাহলে ওগুলো হচ্ছে কার্নিভোরাস মাছ, যেমন আমাদের বোয়াল মাছ। তাহলে বোয়াল মাছের ইন্টেস্টাইনটা তুমি যদি ওপেন করো তাহলে দেখবে যে একদম ছোট, এবং রুই মাছের ইন্টেস্টাইনটা যদি তুমি দেখো তাহলে দেখবে অনেক পেঁচযুক্ত এবং অনেক লম্বা। তাহলে এভাবেও তুমি একটা মাছের ফুড হ্যাবিট, মাছটা কি কার্নিভোরাস না হার্বিভোরাস, সেটা তুমি বুঝতে পারবা ইন্টেস্টাইন দেখে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমার কাছে মনে হলো যে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এটা চেক করে নিতে পারো। তাহলে তোমরা রুই মাছের চ্যাপ্টার সম্পর্কে পড়লে এবং অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার জানলা। যে রুই মাছের আইস থেকে তুমি বয়স, যে কোনো মাছের আইস থেকে তুমি জেনারেলি বয়স নির্ধারণ বা বয়স তুমি গণনা করতে পারবা, এবং এরকম মাছের ইন্টেস্টাইন দেখে তুমি মাছের ফুড হ্যাবিট, সে হার্বিভোরাস নাকি কার্নিভোরাস মানে মাংসাশী নাকি তৃণভোজী সেটা বুঝতে পারবা। এবং হচ্ছে হালদা নদী সম্পর্কে জানলা, যে তোমাদের বাংলাদেশে এরকম একটা নদী আছে যেটাতে প্রচুর মাছের আগমন হয় এবং সেখানে প্রচুর ডিম দেয় মাছ প্রজননকালে, ন্যাচারালি অনেক বেশি ডিম দেয়। সো এরকম কিছু ব্যাপার জানলা তোমরা এই অধ্যায়টা থেকে পড়ে। আর এই অধ্যায় থেকে তোমাদের প্রায় প্র্যাকটিক্যাল আসে, শিরাতন্ত্র, ধমনীতন্ত্রের চিত্র এবং ডিসেকশন। সো তোমরা এই জিনিসটা আয়ত্ত করে নিবা। আশা করি চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবং হচ্ছে তোমরা একটু পড়াশোনা করবা, যেহেতু পৃথিবীর পরিস্থিতি ভালো না, নিজেদের চেষ্টা নিজেদেরকেই করতে হবে, বাসা থেকে পড়তে হবে। এবং আমরা আশা করব এই দুর্যোগ কেটে গেলে যখন পরীক্ষা হবে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবা, আর হচ্ছে আমার জন্য দোয়া করবা।